প্রথম ধারণার ক্ষেত্রে সবথেকে বড় যেটা মিসকনসেপশন লোকেদের মধ্যে যে দাঁত তোলার ডাক্তার, সেই ম্যানেজমেন্ট করার জন্য যাতে আমি প্রপারলি আমার কাছে সেই নলেজটা থাকে। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে ডেন্টাল ট্রিটমেন্ট এবং ডেন্টাল চেক আপ এটা কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড হিসাবেই মানুষজন ধরে নেয়। ফটোগ্রাফিক এক্সামিনেশনের পরই কিন্তু বোঝা যাবে যে দাঁতটার পজিশন কী রয়েছে। তো এই জায়গায় তুমি একটা জিনিস বলো যে এই পান মশলা, এর মধ্যে তো শুধু পান মশলা নেই, ব্যাক পেন ব্যাপারটা আমাদের প্রত্যেকেরই হয় কাজ করার সময়। দুটো কনসেপ্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং অ্যান্ড প্যাসিভ স্মোকিং। যখনই পেশেন্টরা ডেন্টিস্টের কাছে আসে একটা কমন প্রশ্ন আমরা শুনতে পাই যে দাঁত তুললে কি চোখের সমস্যা হয়? নমস্কার, পডকাস্টের আবারও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন একজন ডেন্টিস্ট, যিনি আপনাদেরকে এক্সপ্লেন করবেন ডেন্টিস্ট্রি সম্পর্কে কিছু মিথ্যে ধারণা বা ভুল ধারণা, যেগুলি আমাদের লোকসমাজে প্রচলিত রয়েছে। আজকে পরিচয় করে নেব আমরা ডক্টর অভিষেকের সঙ্গে। ওয়েলকাম দাদা। নমস্কার। এই এপিসোডে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তুমি আমাকে এটা বলো যে তুমি কোন এরিয়াতে এখন প্র্যাকটিস করছো? আমি প্র্যাকটিস করছি পূর্ব মেদিনীপুরের তমলুক, মানে যেটা বেসিক্যালি পূর্ব মেদিনীপুরের সদর শহর বা সেন্ট্রাল টাউন। তো সেখানে আমি প্র্যাকটিস করছি বিগত 10 বছর ধরে। ওকে, চেম্বারের নাম কি রয়েছে তোমার? আমার চেম্বারের নাম স্মাইল স্ট্রিট। ওহো, দারুণ নাম একটা। ওকে, তো দাদা তোমাকে আমি বেশ কিছু প্রচলিত ধারণা বা যেগুলি লোক সমাজে প্রচলিত রয়েছে ডেন্টিস্ট্রি সম্পর্কে, সেটা নিয়ে কয়েকটা কোশ্চেন একটু করব, তুমি একটু এক্সপ্লেন করবে আমাকে। প্রথমেই যেটা বলবো যে লোক সমাজে সবাই এটাই বলে থাকে যে ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার বা দাঁত তোলার ডাক্তার। এটা নিশ্চয়ই তুমি ফেস করো, মানে পেশেন্টরা এসে বলে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, মানে তাদের কাছে দাঁতের ডাক্তার মানে কিন্তু শুধুমাত্রই দাঁত তোলা, মানে আমরা দাঁত তুলি আর কোনো কাজ করি না, এরকম একটা ব্যাপার। প্রথমেই বলে রাখি যে প্রথম ধারণার ক্ষেত্রে সবথেকে বড় যেটা মিসকনসেপশন লোকেদের মধ্যে হচ্ছে দাঁত তোলার ডাক্তার। কারণ দাঁতটা তুলে দেওয়া ছাড়াও দাঁতের অনেক ধরনের ট্রিটমেন্টস হয়, যে ট্রিটমেন্টসগুলো সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়। সমাজের মধ্যে প্রচলিত ধারণা রয়েছে যে দাঁত খারাপ হলে দাঁত তুলে দাও। ঠিক আছে, প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। দাঁতের নাম্বার ওয়াইজ আমরা যদি ইনসাইজার থেকে একদম মোলার্স অবধি দেখি, প্রত্যেকটা দাঁতেরই আলাদা আলাদা ইম্পর্টেন্স রয়েছে। এবং যদি নিতান্তই কোনো ইম্পর্টেন্ট না থাকার দাঁত হয়, মানে যেটার ইম্পর্টেন্স নেই, সেটা হচ্ছে মেনলি থার্ড মোলার অথবা আক্কেল দাঁত, যেটা বা উইজডম টিথ বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে উইজডম টিথ যখন বেরোয় তখন পেশেন্টসকে আমরা, যদি সেটা প্রপার লোকেশন না থাকে বা প্রপারলি সেটা ইরাপ্ট করার জায়গা না পায় বা ইরাপশনের স্পেস না থাকে, তখন আমরা সেটাকে তুলে দিতে বলে দেয়। হ্যাঁ, বাকি সমস্ত দাঁতকেই আমরা চেষ্টা করি কনজারভেটিভ ওয়েতে রাখার, আনটিল অ্যান্ড আনলেস দাঁতের জিঞ্জিভা হেলদি আছে, পেরিওডন্টাল লিগামেন্টস অ্যান্ড বোনস হেলদি আছে সব কিছুর ক্ষেত্রে। এই ধারণাটা শুধুমাত্র দাঁতের ডাক্তারের ক্ষেত্রেই প্রচলিত। তার ধারণাটা ঠিক জানি না কিভাবে সমাজের মধ্যে ধারণাটা তৈরি হয়েছে। আজকে যদি আঙুলে বা পায়ে বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রকম কোনো ইনফেকশন বা কোনো ব্যথা যন্ত্রণা বা যাই কিছু হয়, অন্যান্য ডাক্তাররা কিন্তু সেটা কেটে ফেলে না। ঠিক আছে, সেটাকে চেষ্টা করে কনজারভেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করে রাখার। কিন্তু দাঁতের ক্ষেত্রে এই যে ভ্রান্ত ধারণাটা বহুদিন ধরে চলে আসছে, সেটা ভুল। যে কারণের জন্য লোকে দাঁতের ডাক্তার মানেই বোঝে হচ্ছে দাঁত তোলার ডাক্তার। এটাই হচ্ছে সব থেকে বড় মিসকনসেপশন। তো আস্তে আস্তে সোসাইটি একটুখানি আপগ্রেড হচ্ছে, আস্তে আস্তে সবাই জানতে পারছে যে দাঁতের ডাক্তার মানেই দাঁত তোলার ডাক্তার নয়, দাঁত তোলা ছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই সম্পর্কে অ্যাওয়্যার করা অ্যাজ এ ডেন্টিস্ট, অ্যাজ এ ডেন্টাল সার্জন, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ। তার মানে দাঁতের ডক্টর মানেই কিন্তু দাঁত তোলে শুধু এটা নয়, ডেন্টিস্টে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে। দাঁত তোলা যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু কনজারভেটিভ ডেন্টিস্ট্রি মানে দাঁত প্রিজার্ভ করা বা দাঁত রেখে ট্রিটমেন্ট করার প্রসিডিওরও কিন্তু রয়েছে। সেটা আপনাদেরকে বুঝতে হবে। এটা নয় একদম যে দাঁত তোলার ডাক্তার মানেই ডেন্টিস্ট, একেবারেই নয়। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনে তোমার কাছে আসবো, আমরা দেখতে পাই পেশেন্টদের মধ্যে, পেশেন্টরা চেম্বারে আসে এবং বলে যে আমার দাঁতে ব্যথা হয়েছে,
কি একটা দাঁত নড়ছে। পেশেন্টদেরকে যখন চেক আপ করা হয়, তারপর পেশেন্টদের হিস্ট্রি নেওয়া হয়, তো শুনতে পাই পেশেন্ট বলে যে আমি হার্টের প্রবলেম রয়েছে, আমি হার্টের জন্য মেডিসিনস খাচ্ছি, কিন্তু আমি প্রেসক্রিপশন ক্যারি করিনি বা আনিনি সঙ্গে। যখন আমরা বলি যে আপনি কেন প্রেসক্রিপশন আনেননি আমার কাছে, তো তিনি এটাই বলেন, দাঁত দেখাতে এসেছি, প্রেসক্রিপশনের কি প্রয়োজন, বা আমি হার্টের জন্য কি ওষুধ খাচ্ছি, বা বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি রয়েছে সেটা আপনার জেনে কি হবে, বা কি ওষুধ খাচ্ছি সেটা কেন দরকার, কেন জানানোর দরকার ডেন্টিস্টকে। এরকম পেশেন্টও নিশ্চয়ই পাও। এরকম পেশেন্টস আছে যারা ম্যাক্সিমাম মানে প্রেসক্রিপশন ক্যারি করে না। অনেক সময় এটাও দেখা যায় যে তারা আমাদের প্রেসক্রিপশনই ক্যারি করে না। তো হার্টের প্রবলেম যদি কোনো পেশেন্টের থাকে, একদম তার সাথে অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার হিসেবে সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে হাইপার টেনশন, মানে HTN। তো তার কিছু কিছু স্পেসিফিক মেডিসিনস হয় যেগুলো পেশেন্টসরা প্রায় খায়। মর্নিংয়ে কেউ খায়, কেউ ইভিনিংয়ে খায়, বা কেউ মর্নিং ইভিনিং দুবেলাই খায়। আমরা কেন প্রেসক্রিপশনসগুলো দেখতে চাই? ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যদি কোনো পেশেন্টের হাইপার টেনশন থাকে, তার ক্ষেত্রে দাঁত তোলার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি প্রিভেন্টিভ মেজার্স নিতে হয়। আগে প্রেশার চেক করতে হবে, না হলে তার ব্লিডিং টেন্ডেন্সি হাই হবে। অতএব জেনে নিতে হবে সেই পেশেন্টটা প্রেশারের ওষুধ খায় কিনা, হাই প্রেশার। আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্টের যারা রোগী তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিপ্লেটলেট ড্রাগস খায়। অ্যান্টিপ্লেটলেট ড্রাগসের মধ্যে রয়েছে ক্লোপিডোগ্রেল, রয়েছে অ্যাসপিরিন, যেগুলো বাজার চলতি ভাষাতে আমরা বেশিরভাগ সবাই ইকোস্প্রিন, AV75 বা এই নামেই মোটামুটি চিনি। অনেক ধরনের প্রোডাক্টস রয়েছে, অ্যাট্রোভাস্টিন আছে কিছু। যে সমস্ত পেশেন্টের হার্টের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড কোলেস্টেরলের জন্য অ্যাট্রোভাস্টিন, রোসুভাস্টাটিন এই জাতীয় ওষুধগুলো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এগুলো দেখে নেওয়া কেন, কারণ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যদি কোনো পেশেন্ট খায়, তার ব্লিডিং টেন্ডেন্সি আমাদের নর্মাল পেশেন্টের থেকে, যাদের হার্টের প্রবলেম নেই তাদের থেকে অনেক বেশি হাই হয়। তাদের যদি আমরা কোনো রকম কোনো সার্জিক্যাল প্রসিডিওর্স করি, তাহলে সেই সার্জিক্যাল প্রসিডিওর্সে তাদের ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি হবে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি, যেদিন দাঁত তুলব তার 3 days আগে থেকে আমরা ক্লোপিডোগ্রেল বা অ্যাসপিরিন জাতীয় যারা ওষুধ খায় তাদের ওষুধটা বন্ধ রাখতে বলি, উইথ প্রপার গাইডেন্স অফ হিজ অর হার কার্ডিওলজিস্ট। তিনি যাকে দেখাচ্ছেন তার কাছ থেকে প্রপার পারমিশন নিয়ে, প্রপার গাইডেন্স নিয়ে আমরা 3 দিন আগে বন্ধ করতে বলি। 4th দিনের দিন আমরা দাঁত তুলি, 5ম 6ষ্ঠ দিন বন্ধ থাকে, 7ম দিন রাত থেকে আবার ওই ওষুধটা স্টার্ট হয়। এটা হচ্ছে সবথেকে সেফেস্ট প্রসিডিওর অফ এক্সট্রাকশন। সেই কারণের জন্যে আমাদের হার্টের কি মেডিসিন খাচ্ছে বা কি ওষুধ খাচ্ছে সেটা আমাদের দরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট সেটা ক্যারি করে না। পেশেন্ট এটা বোঝে না যে দাঁত তোলা is a minor surgical procedure. Maybe it's not a major procedure, but it's a minor surgical procedure. সার্জিক্যাল প্রসিডিওরে একটা ইঞ্জেকশন দিতে গেলেও সামান্য বলেও ব্লিডিং হয়, তাহলে একটা দাঁত তুলতে গেলে তার থেকে অনেক বেশি ব্লিডিং হয়ে। সেই ম্যানেজমেন্ট করার জন্য, যাতে আমি প্রপারলি আমার কাছে সেই নলেজটা থাকে, সেই কারণের জন্য কিন্তু প্রেসক্রিপশন ক্যারি করা বা তাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়া ডক্টরকে যে আমি এই ওষুধ খাচ্ছি, এটা ভীষণ জরুরি। এটা গেল হার্টের প্রবলেম। এটা ছাড়াও বাকি অ্যাসোসিয়েটেড কী কী প্রবলেমস পেশেন্ট থাকে, কিছু পেশেন্টসরা ক্যালসিয়ামের ওষুধ খায়, কিছু পেশেন্ট নার্ভের ওষুধ খায়, বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের ওষুধ খায়, কিছু কিছু পেশেন্টস আলসারেটিভ ড্রাগস খায়। এবার যে সমস্ত পেশেন্টস আলসারেটিভ ড্রাগস বা যাদের আলসার আছে, অ্যান্টি আলসার ড্রাগ যারা খায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু মেডিসিনস আছে আমাদের সেখানে বাউন্ড করে দিতে হয়। আমরা তাদের ক্ষেত্রে হুটহাট করে কোনো অ্যালার্জেসিক দিতে পারবো না, আমাদেরকে পেইন প্যারাসিটামলে কনভার্ট করতে হয়। আরেকটা মেইন ইম্পর্টেন্ট সমস্যা সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস ইজ আ ভেরি এখন প্রচণ্ড পরিমাণে প্রোন হয়ে গেছে লোকজন, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় এল্ডারলি পেশেন্ট অব্দি সবাই প্রোন টু ডায়াবেটিক মেলাইটাস হয়ে গিয়েছে। ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, ডায়াবেটিস মেলাইটাস যে পেশেন্টের থাকে সেই পেশেন্টের হিলিং একটু হলেও ডিলেড হয়। যদি আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে যে হি অর শি ইজ টেকিং ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস, যেটা কিনা ডায়াবেটিস মেলাইটাসকে কন্ট্রোল করে, তাহলে আমরা যদি দাঁতটা তুলি তাহলে তাকে একটা ইনফরমেশন দিতে পারবো যে দাঁতের খাটা শুকোতে আপনার ডিলেড হবে। কিছু কিছু জায়গাতে আমাদেরকে সেখানে কাজ করাও আমাদেরকে বন্ধ রাখতে হবে, যেখানে রিনাল ক্লিয়ারেন্সের ওপরে সুগার থাকে বা ডায়াবেটিস মেলাইটাস থাকে, ব্লাড সুগার লেভেল থাকে। ব্লাড সুগার লেভেলের রিনাল ক্লিয়ারেন্স মেনলি আমরা বলি 180।
কিন্তু রিয়েজেন্ট ওয়াইজ ভ্যারি করে, বিভিন্ন প্যাথোলজির উপর ভ্যারি করে আমরা ওটাকে 200 অবধি আমরা কনসিডার করতে পারি। কিন্তু তার বেশি যদি কোনো পেশেন্টের সুগার থাকে, মানে ব্লাড সুগার লেভেল, চলতি ভাষা যেটাকে বলা হয় পিপি, মানে পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল যদি 200 অ্যাবাভ থাকে, তাহলে সেক্ষেত্রে পার্সোনালি আমার মনে হয় যে দাঁতটা এই মুহূর্তে না তোলাই ভালো। আপাতত মেডিসিন দিয়ে দাঁতের ব্যথাটা কমিয়ে যখন সুগারটা আন্ডার কন্ট্রোল হয়ে যাবে, তখন আমার মনে হয় সেই জিনিসটা করা উচিত। কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম রয়েছে। যেমন কিছু পেশেন্টসের ক্ষেত্রে দেখা যায়, মানে আমরা দেখতে পাই যে পেশেন্টের প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম লেভেলের টুথেক হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, কিন্তু পেশেন্টের হাই লেভেলের সুগার থাকে। তখন আমাদের কাছে এক্সট্রাকশন ছাড়া পেশেন্টের কাছে কোনো অপশানস থাকে না। আমরা দুটো কাজ করি, যদি পেশেন্টের সেরমই প্রবলেম হয়, তাহলে পেশেন্ট যে ডক্টর দেখাচ্ছেন সুগারের জন্য বা ডায়াবেটিস মেলিটাসের জন্য, সেই ডক্টরের প্রপার পারমিশন নিয়ে আমরা পেশেন্টকে বিফোর 1 ডে একটা ইনসুলিন দিই, তার পরের দিন এক্সট্রাকশন করি, তার পরের দিন আরেকটা ইনসুলিন, হিউম্যান ইনসুলিনের ডোজ দিয়ে আমরা ডোজটাকে কমপ্লিট করি, যাতে আমার সার্জিক্যাল প্রসিডিওরের টাইমটা বিফোর এবং আফটার, যাতে পেশেন্টের ইনফেকশন বাড়াবাড়ি না হয়। এই জিনিসটা আমরা তখনই করি যদি সেটা ইমার্জেন্সি কেসেসে থাকে। তাই এতগুলো পার্সপেক্টিভ বিচার করে আমি একটা জিনিসই বলতে পারি যে অ্যাজ এ ডেন্টিস্ট আপনি কী ওষুধ খান, সেটা জানা অ্যাজ এ ডেন্টিস্ট আমাদের কাছে ভীষণ জরুরি। এবং আরও একটা প্রবলেম, নার্ভের প্রবলেম যদি কোনো পেশেন্টের থাকে, নিউরাল রিলেটেড ডিসঅর্ডারস যদি থাকে, পেশেন্ট প্রচুর ওষুধ খায়। তো তার ক্ষেত্রে যেটা মেন প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে যে আমরা যখন অ্যানাস্থেসিয়া করি পেশেন্টের, লোকাল অ্যানাস্থেসিয়া যখন আমরা ইনজেক্ট করি, সেই অ্যানাস্থেসিয়া লোকালি অ্যানাস্থেসিয়াটা জেনারেট হতে অনেক টাইম লাগায়। মানে আমরা ইনজেকশন দেওয়ার পরে যে পেশেন্টের 2 মিনিটস থেকে 3 মিনিটসের মধ্যেই অ্যানাস্থেসিয়া হয়ে যাওয়ার কথা, সেটা হয়তো আমাদেরকে 5 মিনিটস 6 মিনিটস ওয়েট করতে হয়। অনেক সময় দেখা গেছে পেশেন্টের আমরা ডাবল ডোজ অফ আমাদেরকে লোকাল অ্যানাস্থেসিয়া দিতে হয়েছে, মানে আবার একবার ইনজেকশন দিতে হয়েছে। তো এইগুলো কিছু প্রাইমারি কমপ্লেন্স আছে পেশেন্টের, বা প্রাইমারি কিছু ডিজিজেস আছে যেগুলো মানে সাথে ডেন্টাল রিলেটেড প্রবলেমসগুলো অ্যাসোসিয়েটেড, এবং এগুলোর ব্যাপারে অ্যাজ এ ডেন্টিস্ট বা অ্যাজ এ ডেন্টাল সার্জন আমাদেরকে সতর্ক হতে হবে। এবং পেশেন্টকেও অবশ্যই প্রেসক্রিপশন ক্যারি করতে হবে, আইদার ইন PDF ফর, আইদার ইন প্রিন্টেড ফর, অথবা তার কাছে যদি ওষুধের স্যাচেট থাকে, সেই স্যাচেটগুলো নিয়ে এসে দেখানো উচিত যে আপনি কী ওষুধ খান। প্লাস প্রিভিয়াস যদি কোনো ব্লাড রিপোর্টস থাকে, সার্জিক্যাল থাকে, ব্লাড রিপোর্টস নিয়ে আমাদের অনেক মানে আছে, সেটা পরে আবার একটা সেশনে হয়তো ডিসকাস করা যাবে, কারণ ব্লাড রিপোর্টস পেশেন্টের ক্ষেত্রে একটা ভীষণ ভয়ের ব্যাপার। এনিওয়েজ, তাহলে বুঝতেই পারলেন যে একজন ডেন্টিস্টের কাছে আপনি যখনই চেক আপে যাচ্ছেন, অবশ্যই আপনার প্রিভিয়াস যে প্রেসক্রিপশন, মানে আগের যে প্রেসক্রিপশনগুলি রয়েছে, অবশ্যই ক্যারি করুন বা নিয়ে আসুন সঙ্গে। যদি আপনি কোনো মেডিসিন খাচ্ছেন, অবশ্যই আপনার ডাক্তারবাবুকে বলুন যে আপনি কি মেডিসিন খাচ্ছেন। সেটা হতে পারে প্রেসারের মেডিসিন, হতে পারে সুগারের জন্য খাচ্ছেন, হতে পারে কিডনির জন্য কোনো মেডিসিন খাচ্ছেন, অবশ্যই বলুন। কোনোভাবেই কিন্তু এটা ইগনোর করবেন না বা লুকিয়ে যাবেন না, বা এটা ভাববেন না যে আমি তো দাঁত তুলতে যাব, আমার বাকি প্রেসক্রিপশন, বাকি ওষুধ ডাক্তারবাবুকে বলার কি দরকার আছে। এটা কিন্তু একেবারেই নয়। ডক্টর অভিষেক কিন্তু খুব ক্লিয়ারলি, খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে আপনার সমস্যাগুলি হতে পারে। তো সুতরাং অবশ্যই যখন আপনারা ডক্টরের কাছে ভিজিট করছেন, মানে ডেন্টিস্টের কাছে ভিজিট করছেন, অবশ্যই আপনারা বলবেন যে কি কি মেডিসিন খাচ্ছেন। যদি প্রেসক্রিপশন থাকে অবশ্যই সেটা দেখাবেন। সেটা কিন্তু আপনার জন্যই উপকার হবে, মানে আপনার জন্যই কিন্তু সেফ প্রসিডিওর হবে। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে ডেন্টাল ট্রিটমেন্ট এবং ডেন্টাল চেক আপ এটা কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড হিসাবেই মানুষজন ধরে নেয়। মানে আমার যতক্ষণ না কোনো দাঁতে সমস্যা হচ্ছে বা একদম এক্সট্রিম লেভেলে পেন হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ডেন্টিস্টের কাছে যাব না। হালকা ব্যথা হলো, আমি পাশের ওষুধ দোকান থেকে গিয়ে একটা মেডিসিন এনে খেয়ে নিলাম। অনেকে তো এটাও করেন যে অ্যান্টিবায়োটিকও উইদাউট প্রেসক্রিপশান খেয়ে নেয়, ডাক্তারকে না দেখে অ্যান্টিবায়োটিকও খেয়ে নেয়। তো এরকম বহুবার করার পর আস্তে আস্তে যখন পেনটা একেবারেই কমছে না, এক্সট্রিম লেভেলে পেন যাচ্ছে, তখনই কিন্তু পেশেন্টরা আছে ডেন্টিস্টের কাছে। তো এটা তুমি বলো যে এরকম পেশেন্টও তো তুমি পাও, মানে এটা আমরা সবাই পাই। হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের দেশে একটা টেকেন ফর গ্র্যান্টেড। এরকম নয় যে আমরা যেমন রেগুলার বেসিস 6 মাস বা 1 বছর ছাড়া ব্লাড টেস্ট করছি, ডেন্টাল চেক আপটাও কিন্তু আমরা কেউ করে নিচ্ছি না 6 মাস ছাড়া। আচ্ছা, এখানে বুঝতে হবে যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নেসেসিটি, মানে প্রয়োজনীয়তা, আরেকটা হচ্ছে লাক্সারি।
ঠিক আছে? তো ফরেন কান্ট্রিতে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টটা নেসেসিটি, মানে আমরা যেমন খাওয়া দাওয়া, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান যেমন নেসেসিটি, তেমনি ডেন্টাল চেক আপ এবং ডেন্টাল ট্রিটমেন্ট ফরেন কান্ট্রিতে কিন্তু নেসেসিটি। কিন্তু ল্যাক অফ অ্যাওয়ারনেস আমাদের ইন্ডিয়াতে, আমাদের পুরো দেশেই ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্যে কিন্তু আজকে ডেন্টিস্ট্রির এই অবস্থা, মানে ডেন্টিস্ট্রিকে লোকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমরা জানি 32টা দাঁত আছে, তো একটা তুলে ফেললে কি যায়? তো 32টা দাঁত যদি কোনোটাই কাজে নাই লাগতো, তাহলে নিশ্চয়ই ঈশ্বর বা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের 32টা দাঁত দিয়ে পাঠাতেন না। যেমন আমাদের বডিতে একটা অর্গান আছে, মোটামুটি সবাই জানেন আপনারা, সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের বডিতে কোনো কাজে লাগে, কিন্তু অ্যাপেন্ডিক্স দেয় ভগবান। কেন দেয়? কারণ অ্যাপেন্ডিক্স থেকে যদি কখনো পরবর্তীকালে ইনফ্লামেশন হয়, কারণ অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা ডাইজেস্টিভ সিস্টেমের শেষ পোর্শন, তো সেক্ষেত্রে রুডিমেন্টারি পার্ট। কিন্তু অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সত্য, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের বডিতে ওটা আছে যতক্ষণ পর্যন্ত সেটা কোনো প্রবলেমস না দিচ্ছে। 32টা দাঁত ঠিক সেভাবেই আমাদের বডিতে রয়েছে আনটিল অ্যান্ড আনলেস প্রবলেমস না দিচ্ছে। কিন্তু প্রবলেম যাতে না দেয় তার জন্য অ্যাটলিস্ট 6 মান্থসে ওয়ান্স ডেন্টাল ভিজিট করা আমাদের মতন কান্ট্রিতে, যেখানে আমাদের ফুড হ্যাবিট এতটাই বাজে, তো আমাদের কিন্তু ডেফিনেটলি উচিত। এবং যখন আমাদের এই ডেন্টিস্ট্রিতে আমাদের কাছে নেসেসিটিতে পৌঁছবে, লাক্সারি না হয়ে নেসেসিটিতে পৌঁছবে, তখন আমার মনে হয় জিনিসটা অনেক বেশি অ্যাপ্লিকেবল হবে আমাদের ইন্ডিয়ান পিপলের কাছে। এবার লাক্সারি কেন হয়েছে ব্যাপারটা? কারণ কস্ট অফ ট্রিটমেন্ট ডেন্টিস্ট্রিতে একটু হাই, অবভিয়াসলি হাই, কারণ ডেন্টিস্ট্রির ম্যাটেরিয়ালস ইটসেলফ ভেরি কস্টলি, সেটা তুমিও জানো। কারণ আমাদেরকে যে কস্টলি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হয়, তো সেক্ষেত্রে পেশেন্ট সেই কস্টটা বিয়ার করতে একটু দ্বিধাবোধ করে, কুণ্ঠাবোধ করে। ওই তো একটা দাঁতে প্রবলেম হচ্ছে, একটা তুলে দেবো, পাশের দাঁত তো আছে। কিন্তু প্রত্যেকটা দাঁত, ইনসাইজার থেকে শুরু করে, ক্যানাইন্স থেকে শুরু করে, প্রিমোলার্স থেকে শুরু করে, মোলার্স থেকে শুরু করে, প্রত্যেকটা দাঁতের কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে, আলাদা আলাদা ফাংশন আছে। সেই ফাংশন সম্পর্কে ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্যে কিন্তু আমরা সবাই আজকে এই পর্যায়ে পৌঁছেছি যে ডেন্টিস্ট্রিকে আমরা এখন নেসেসিটি ভাবছি না, ডেন্টিস্ট্রিকে আমরা লাক্সারির পর্যায়ে নিয়ে গেছি না। যবে ডেন্টিস্ট্রি আমাদের এই ইন্ডিয়ান কান্ট্রিতে নেসেসিটি হবে এবং গভর্নমেন্ট থেকে এটা একদম করে দেওয়া হবে, যেটা এখন আস্তে আস্তে অনেক যারা প্রাইভেট অর্গানাইজেশন থেকে যারা ইন্স্যুরেন্স করায়, যারা প্রাইভেট অর্গানাইজেশন থেকে বেশি বেনিফিট ক্লেম যারা করায়, তাদের ক্ষেত্রে কিন্তু এখন অনেকের ক্ষেত্রে ডেন্টাল চেক আপটা কিন্তু এখন একদম মানে অব্লিগেটারি করে দেওয়া হয়েছে, যে অব্লিগেটারি তোমাকে 6 মাস ছাড়া ডেন্টিস্ট চেক আপ করতেই হবে এবং আমাদেরকে প্রেসক্রিপশন শো করতেই হবে, ইউর টিথস আর নর্মাল। ঠিক আছে, তো এই ব্যাপারটা আস্তে আস্তে ডেভেলপ করছে, হয়তো আগামী 5-6 বছর 7 বছরের মধ্যে আরও ডেভেলপ করবে, তখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও বাড়বে। এখন একটু বেড়েছে, তবে ওই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমার তোমার মতন কিছু লোককে একটু প্রেরোগেটিভ নিয়ে এগোতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল হবে মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে অ্যাওয়ারনেসটা পৌঁছে দেওয়া। অ্যাওয়ারনেস যখন মানুষের কাছে পৌঁছে যাবে, তখন ডেফিনেটলি ডেন্টিস্ট্রি একটা ভালো জায়গাতে চলে যাবে। একটা ছোট পয়েন্ট একটু ইনক্লুড করব, যে আমরা যদি রেগুলার বেসিস মানে 6 মান্থ গ্যাপে যদি ডেন্টাল ট্রিটমেন্টটা করাই, সেক্ষেত্রে কিন্তু ডেন্টিস্ট্রির কস্ট এতটা বাড়বে না। সাপোজ ধরুন আপনার দাঁতে একটা ছোট্ট ক্যাভিটি হয়েছে বা ছোট্ট গর্ত, একদম বাংলা সহজ কথায় যদি বলি, কালো একটা ছোট্ট গর্ত হয়েছে, আপনি দেখলেন, ডেন্টিস্টের কাছে যান, সেটা আপনি ফিলিং করিয়ে নিন। আপনার দাঁতে কোনো ব্যথা থাকবে না, কোনো সেন্সিটিভিটি থাকবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি ছোট এই যে গর্তটা, এটা মানে পুরোপুরিভাবেই ইগনোর করছেন বা অ্যাভয়েড করছেন। দেখছেন যে ছোট গর্ত হয়েছে, ওই জায়গায় খাবার জমছে, আপনি ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন। আস্তে আস্তে ক্যাভিটি বা দাঁতের গর্তটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং বাড়তে হঠাৎ করে আপনি দেখলেন বেশ কয়েক মাস পরে ওখানে গিয়ে একটা পেইন তৈরি হচ্ছে, যা কিছু খাচ্ছেন দাঁতে ব্যথা করছে, এবং এই ব্যথাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ট্রিটমেন্ট। একটু যদি ক্লিয়ার করে বলি, আপনি প্রথমেই যদি ডেন্টিস্টের কাছে যান, এই কস্ট কিন্তু অনেক কম হবে, মানে ডেন্টাল ফিলিং যদি করিয়ে নেন প্রথম পর্যায়ে গিয়ে, সেক্ষেত্রে দাঁতের কস্টিংটা অনেক কম হবে। কিন্তু আপনি গেলেন না, আপনি ওটাকে ইগনোর করলে, সেই জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে যখন ক্যাভিটিটা বাড়ছে, দাঁতের নার্ভ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কতটা, তখন কিন্তু আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আরসিটির দিকে যেতে হবে। আর তখনই কিন্তু কস্টিংটা প্রায় 10 টাইমস হায়ার হয়ে যাচ্ছে ফিলিংয়ের তুলনায়।
সুতরাং ডেন্টাল ট্রিটমেন্টের কস্ট কিন্তু আপনি নিজেই বাড়াচ্ছেন। মানে এরকম নয় যে ডেন্টিস্টরা ডেন্টাল ট্রিটমেন্টের কস্ট বাড়িয়ে দিচ্ছে, একেবারেই নয়। অ্যাওয়ারনেসই আমাদের একদম। ট্রিটমেন্টের কস্ট বাড়ে। আপনার একটা সচেতনতাই পারে কিন্তু আপনার এই ট্রিটমেন্ট কস্টটাকে অনেকটাই কম করতে। ছোট গর্ত হয়েছে, চেক আপ করুন এবং সেই জায়গা ডেন্টিস্টকে দেখিয়ে ফিলিং করিয়ে নিন। বা দাঁতে খাবার জমেছে, যান ডেন্টিস্টের কাছে, চেক আপ করুন, ডেন্টিস্ট যেমন অ্যাডভাইস দেবেন সেই অনুযায়ী ট্রিটমেন্ট ফলো করুন। তাতে দেখবেন ডেন্টিস্টের কস্ট কিন্তু অনেক অনেক কমে গেছে। সেজন্য 6 মাস ছাড়া অবশ্যই চেক আপ করুন, এটা প্রয়োজন। আপনার ব্লাড রিপোর্ট যেমন করছেন 6 মাস বা 1 বছর ছাড়া ছাড়া, ইয়ারলি যেমন চেক আপ করছেন, সেইভাবেই কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টটাকেও সেই পর্যায়ে নিয়ে আসুন। ডেন্টাল ট্রিটমেন্ট করুন, দেখবেন কস্টিং কিন্তু এতটা বাড়ছে না। একেবারেই তাই তো? একদম একদম প্রথমেই যদি ফার্স্ট ফেজেই যখন দেখা যাচ্ছে যে ওখানে ফুড এনট্র্যাপমেন্ট হচ্ছে, মানে খাবারটা জমছে, সেই সময় যদি ডেন্টিস্টের কাছে চলে যাওয়া যায় তাহলে সেটা ফিলিং করলে বা একটা রেস্টোরেশন করলে সেটা থেকে যায়। কিন্তু সেটাই যখন আস্তে আস্তে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আস্তে আস্তে গ্রো করছে, তখন ওই জায়গাতে গিয়ে যখন দাঁতের পাল্প অবধি মানে শ্বাস অবধি যখন ইনফেকশনটা পৌঁছে যাচ্ছে, তখন ডেন্টাল পেন হচ্ছে, তখন পেশেন্টকে আরসিতে যেতে হচ্ছে। আর তখনই আমরা যে অ্যামাউন্টটা পেশেন্টকে কোট করি সেটা পেশেন্টের কাছে ভীষণ বড় আঘাত পেয়ে যাচ্ছে পেশেন্ট, যে অনেক বেশি অনেক বেশি। তো ট্রিটমেন্ট কস্টিং কিন্তু আপনার উপরই রয়েছে, আপনি চাইলে এটাকে কমাতে পারেন। এরকম নয় যে ডেন্টিস্টের কাছে গেলেই প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, এটা নয়। এটা বেরোচ্ছে আপনার অ্যাওয়ারনেস নেই বলে, আপনি সচেতন নন বলে, সেজন্যই বেরোচ্ছে। নেক্সট যেটা তোমাকে একটু জিজ্ঞেস করব, যেটা তুমি একটু আগেই বললে যে 32টা দাঁত আছে, একটা তুলে ফেললে কি হবে, এরকম একটা প্রচলিত কথা আমরা মোটামুটি মানুষজনের মুখে শুনতে পাই। তো তুমি আমাকে এটা বলো যে দাঁত রাখাটা কতটা ইম্পর্টেন্ট, মানে শরীর সুস্থ রাখতে গেলে দাঁত কতটা জরুরি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনসাইজার্স অ্যান্ড মোলার্স অ্যান্ড প্রিমোলার্স, তিনটে তো আমাদের দাঁতের ক্যাটাগরি, এবং ক্যানাইন। তো ইনসাইজার্স হচ্ছে আমাদের এস্থেটিক পারপাসে লাগে, মানে সামনের দাঁত, মানে সামনের দাঁতগুলো আমাদের এস্থেটিক পারপাস, মানে দেখতে ভালো লাগার জন্য লাগে। এবং পেছনের দাঁত প্রিমোলার্স অ্যান্ড মোলার্স ফর বাইটিং পারপাস। প্রিমোলার্স অ্যান্ড মোলার্স যেটা আমাদের পেছনের সাইডের দাঁত, আমরা চিবিয়ে খেতে সাহায্য করে বা খেতে সাহায্য করে, সহজ বাংলা কথা। এবার যদি দাঁতগুলো না থাকে তাহলে পেশেন্ট কামড়ে চিবিয়ে খেতে পারবে না। একদম। যদি পেছনের দাঁত যদি না থাকে, মোলার্স বা প্রিমোলার্স যেগুলোকে বলা হচ্ছে, তো পেছনের দাঁতগুলো যদি না থাকে তাহলে পেশেন্ট কামড়ে চিবিয়ে খেতে পারবে না, মানে মানুষজন। তো তার ফলে কী হবে, পেশেন্টের ডাইজেশনে প্রবলেম হবে, ইনডাইজেশন থেকে তার সাথে অ্যাসোসিয়েটেড যা যা প্রবলেমস আছে সেগুলো আস্তে আস্তে পেশেন্টের কাছে যাবে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনসও অনেক বেশি হায়ার হবে তুলনামূলক নর্মাল কাউন্টের থেকে। আর সবথেকে বড় কথা, আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো বেসিক্যালি দাঁতের ক্ষেত্রে এটা খাটে কিছু সময় গিয়ে, যে যদি আমরা দেখি যে কোনো দাঁত খুব খারাপ কন্ডিশনে চলে গেছে এবং সেখান থেকে ইনফেকশন বাড়ছে, সেটা তুলে ফেলা উচিত, অবশ্যই আমি পরামর্শ করব। কিন্তু আরেকটা কথা এর সাথে আসে, সেটা হচ্ছে নেই মামার থেকে কানা মামা ভালো। বক্তব্য হচ্ছে দাঁতটা না থাকার থেকে দাঁতটা যতক্ষণ পর্যন্ত আমি রাখতে পারবো, সে যদি কানাও হয়, খোঁড়াও হয়, সে আমার নিজের মামা, মানে আমার নিজের দাঁত যেটাকে বলা হয়। যদি সেটা ফিলিং করে, আরসিটি করে, পোস্ট কোর করে, অনেক ধরনের কনজারভেটিভ প্রসিডিউরস আছে, তো সেগুলো রাখতে পারি তাহলে ভালো। দাঁত না থাকলে সবার প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে ইনডাইজেশন। তারপরে প্রবলেম হচ্ছে বাক্টাল মিউকোসা আমাদের অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে ভেতর দিকে ঢুকে যাবে। দাঁত না থাকার জন্য পেশেন্ট কামড়ে চিবিয়ে ভালো কিছু খেতে পারবে না। এবং সামনের দাঁত না থাকার ইম্পর্টেন্স বোধহয় আমরা একটা মডেলে দেখতে পাবো, একদম। আমার মনে হয় এটা দেখানো উচিত, মানে যদি কোনো ছবি সবাই দেখেছে, সেটা হচ্ছে যে এই দাঁতটা না থাকলে ঠিক কেমন লাগে দেখতে। এটা এই আর্টসটা দেখলেই হয়তো বোঝা যাবে যে এই দাঁতটা না থাকলে ঠিক পেশেন্টকে কেমন দেখতে লাগে। অতএব দাঁত থাকার ইম্পর্টেন্স কিন্তু অনেক, শুধু এস্থেটিকের জন্যই শুধু নয়, প্লাস কামড়ে চিবিয়ে খাওয়া এবং আনুষাঙ্গিক সমস্ত কিছুর সাথে দাঁত কিন্তু অ্যাসোসিয়েটেড একদম পুরোপুরি। মানে শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু দাঁত প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। প্রথমত দেখতে খারাপ লাগবে যদি দাঁত না থাকে, বিশেষ করে সামনের দাঁত। আর পেছনের দাঁত না থাকে চিবিয়ে খেতে পারবেন না, তার মানে আপনার
যে ডাইজেস্টিভ সিস্টেম বা যেটা আপনি খাচ্ছেন হজম হবে না, সহজ বাংলা কথায় বলতে গেলে অ্যাসিডিটি হবে। আর আমরা বাঙালি প্রত্যেকেই জানি, প্রত্যেকেই পেশেন্টরা এসে বলে আমার একটা অ্যাসিডের সমস্যা আছে। মানে অ্যাসিডিটি ছাড়াও যে বাঙালি হয় সেটা আমি দেখিনি। প্রত্যেক পেশেন্টের কমন প্রবলেম অ্যাসিড হচ্ছে, ম্যাডাম অ্যাসিড হচ্ছে। খায় অ্যাসিডের ওষুধ। মানে প্রত্যেকেই খান, কিন্তু সকালবেলা উঠে একটা করে অ্যাসিডের ট্যাবলেট খাচ্ছে, এরকম প্রচন্ড পেশেন্ট, মানে প্রচুর পেশেন্ট দেখা যায় যে এরকম খাচ্ছে। মানে অ্যাসিডিটি ছাড়া বাঙালি দেখাই যায় না। তো সেটা একটা কিন্তু সমস্যার ব্যাপার যদি আপনার দাঁত না থাকে। তাই শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু দাঁত প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। নেক্সট আসছি যে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, মানে বাচ্চাদের দাঁত। আগে দেখতাম যে আমরাও যখন বড় হয়েছি যে এতটা ক্যাভিটি আমাদের মধ্যেও ছিল না, আমাদেরকেও কিন্তু এতটা ডেন্টিস্টের কাছে যেতে হয়নি, বা আমার মা বাবারাও কিন্তু নিয়ে যাননি। এখন দেখবে যে বাচ্চাদের মধ্যে কিন্তু ক্যাভিটি হওয়ার টেন্ডেন্সি প্রচন্ডভাবে বেড়ে গেছে। সেটা তুমি 2 বছরের বাচ্চা, মানে যার কিছুদিন আগে দাঁত উঠেছে তারও দাঁতে দেখো ক্যাভিটিস শুরু হয়ে গেছে, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, প্রত্যেকের দাঁতে ক্যাভিটিস হচ্ছে। মানে এটা তো আমার মনে হয় কেন হচ্ছে, মানে এই যে জেনারেশন গ্যাপটা দেখো, আমাদের দাঁতে ছোটবেলায় কিন্তু ক্যাভিটি এরকম ছিল না, আর এখন দেখো বাচ্চাদের দাঁতে ক্যাভিটি প্রচন্ডভাবে। তোমার কেন মনে হচ্ছে যে এখন এত ক্যাভিটি কেন বাড়ছে? ফুড হ্যাবিটস প্রথম পয়েন্ট। আমাদের সময় এত বেশি চকলেটস ছিল না, এখন যেটা ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে। বেসিক্যালি ফ্রুক্টোজ, চকলেটে তো ফ্রুক্টোজ থাকে, তো ওই ফ্রুক্টোজগুলো আমাদের দাঁতের মধ্যে কিন্তু ডিকে তৈরি করে, মানে কেরিজ তৈরি করে। এখন বাচ্চাদের চকলেট খাওয়ার টেন্ডেন্সি আমাদের থেকে অনেক বেশি, অনেক বেশি। এবং আরও সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাস্ট ফুড। আই কান্ট টেক এনি নেম, এটা নেওয়াটা ঠিক হবে না, বাট দের আর লটস অফ ফাস্ট ফুড ইন মার্কেট। মানে আমি যদি চিপস বলি, যদি পিৎজা বলি, যদি বার্গার বলি, আমি কোনো কোম্পানির নাম নিতে পারবো না, বাট দে আর প্রমোটিং। তাহলে সেক্ষেত্রে বাচ্চা ওই চটপটে খাবারের প্রতি একটা অ্যাট্রাকশন আছে বাচ্চা। এবং এই যে জিনিসগুলো, এই ফাস্ট ফুডগুলো বেসিক্যালি কিন্তু দাঁতের পিট অ্যান্ড ফিশার, মানে দাঁতের যে গর্তগুলো আছে বেসিক্যালি, সেই গর্তের মধ্যে বসে থেকে যায়। যদি প্রপার ব্রাশিং না করা হয় এবং প্রপার যদি মুখ না ধোয়া হয়, তার ফলে কিন্তু বাচ্চাদের মধ্যে এখন প্রচুর পরিমাণে কেরিজের টেন্ডেন্সি বাড়ছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের পেরেন্টসরা আমাদের দাঁত নিয়ে হয়তো এতটা অ্যাওয়ার ছিলেন না, কিন্তু আমাদের পেরেন্টসরা তখনকার যুগের লোকেরা জানতেন যে সঠিক সময়ে কখন আমাদের ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া উচিত, কখন ব্রেস্ট ফিডিং চালু করা উচিত। এখন প্রায় বাচ্চা কাচ্চা আমি পাচ্ছি আমার চেম্বারে যে সমস্ত বাচ্চারা 5 ইয়ার্স 6 ইয়ার্স অব্দি ব্রেস্ট ফিড হচ্ছে। তো এটা হচ্ছে খুব বাজে জিনিস হচ্ছে, কারণ আর্লি চাইল্ডহুড কেরিজ বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর বয়স থেকেই আমি পাই বেশি। আর্লি চাইল্ডহুড কেরিজের ক্ষেত্রে যে প্রবলেমসগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে বাচ্চারা ব্রেস্ট ফিড করায় এখনও 2 বছরের ওভার হয়ে গেছে বাচ্চা যারা 2 বছর অবধি, তাও আমরা অ্যাকসেপ্টেবল। কিন্তু যেহেতু আমরা বলি যতক্ষণ পর্যন্ত আপনার মোলার্স ইরাপ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ব্রেস্ট ফিড করান, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা ধরাবাঁধা নিয়ম 2 ইয়ার্স অবধি বেঁধে দিয়েছি। তারপরেও কিন্তু অনেক পেশেন্ট আছে যারা 2 ইয়ার্স অ্যাবাভ এখনও ব্রেস্ট ফিডিং করাচ্ছে। যে প্রবলেমটার জন্য কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা দুধ খেতে খেতে মুখের মধ্যে দুধ থাকা অবস্থায় ঘুমিয়ে যাচ্ছে, সারা রাত থাকছে। দুধে একটা দুধ, মিল্ক ইজ আ সুইটেন প্রোডাক্ট, মানে মিষ্টি জাতীয় জিনিস। তো সেটা পেশেন্টের মানে বাচ্চাদের মুখে যখন থেকে যাচ্ছে, তো সেটা কি করছে, ওইটাই বাচ্চার ওই দাঁতের ওপরে আস্তে 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 ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করে কেরিজ ফার্মেন্টেড হয়ে গিয়ে কেরিজ তৈরি করছে। এবং আরও একটা খুব ভালো পয়েন্ট যদি সবাই মোটামুটি দেখবে, সেটা হচ্ছে যে আপনারা প্রায় দেখবেন আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেও, যেটা আমরা অবজার্ভ করি, যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ওপরের দাঁত বেশি এফেক্টেড হয় রাদার দ্যান নিচের দাঁত। কেন হয়? এর খুব সিম্পল একটা লজিক আছে। নিচের যে দাঁতগুলো সেটাকে প্রোটেক্ট করে রাখে আমাদের টাং, জিভ। আমরা যে জিভ দিয়ে আমাদের তলার যে টিথের যে টোটাল আর্চটা আমাদের প্রোটেক্টেড হয়ে থাকে। অর্থাৎ দুধ যদি ম্যাক্সিমাম টাইমে কোথাও লাগে সেটা হচ্ছে ম্যাক্সিলারি, মানে ওপরের দাঁতগুলোতে। নিচের দাঁতে কিন্তু দুধ তুলনামূলক অনেক কম লাগে, এবং তার ফলে নিচের দাঁতের কেরিজের টেন্ডেন্সি অনেক কম হয়। এবং আর্লি চাইল্ডহুড কেরিজ মানেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপার টিথের ইনসাইজার্সগুলো এবং আপার মোলার্সগুলো এবং নিচের মোলার্সগুলো অনেক সময় এফেক্টেড দেখা যায়। নিচের ইনসাইজার্স এফেক্ট কিন্তু, মানে সামনের দাঁত এফেক্ট কিন্তু কম হয়, পেছনের দাঁত বেশি এফেক্ট হয়। এবং এই আর্লি চাইল্ডহুড কেরিজকে যদি আপনি সঠিক সময়ে
প্রোটেকশন না নেন, তখনই এই জিনিসটা র্যাম্পেন্ট কেরিজে চলে যাবে বা আরও খারাপ দিকে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে বেসিক্যালি কারণ হচ্ছে ফুড হ্যাবিটস, পেশেন্ট অ্যাওয়ারনেস, মানে পেরেন্ট অ্যাওয়ারনেস নেই, পেশেন্ট অ্যাওয়ারনেসের থেকে বড় কথা পেরেন্ট অ্যাওয়ারনেস নেই, হ্যাবিটস বললাম, এবং ব্রাশিং টেকনিক, দ্যাট ইজ আ ভেরি রং কনসেপ্ট, ভেরি রং ব্রাশিং টেকনিক দে আর ডুইং। আমাদের বাবা মারা হয়তো ব্রাশিং টেকনিক জানতেন না, বাট হয়তো জানতেন না, বা আমরা লাকি বলতে পারি যে আমরা দাঁতে আমাদের মানে ক্যাভিটিস হয়নি। বাট এখনকার লোকজন যত বেশি আধুনিক হচ্ছে, যত বেশি নেট ঘাঁটছে, যত বেশি আপনারা মোবাইল দেখছেন, তা সত্ত্বেও অনেকেই আছেন যারা আপনারা প্রপার ব্রাশিং টেকনিক ফলোই করেন না। তো সেটা একটা বড় কারণ কিন্তু বাচ্চাদের কেরিজ হওয়ার জন্য, মানে দাঁতের ক্ষয় হওয়ার জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে টুথপেস্ট সিলেকশন। টুথপেস্ট সিলেকশন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের করা উচিত, আমরা যদি জানি আমাদের ফ্লোরাইড কন্টেন্ট যদি থাকে 458 ppm এর অ্যাবাভ থাকতেই হবে টুথপেস্টে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিছু ওটিসি ব্র্যান্ড, যেগুলো বাজার চলতি ব্র্যান্ড, যেগুলো টিভিতে অ্যাড দেওয়া হয়, সেই সব ব্র্যান্ডেরই জুনিয়র টুথপেস্ট আসছে এবং সহর্ষে বাচ্চার বাবা মারা সেই সমস্ত পেস্ট ইউজ করাচ্ছে উইথাউট এনি ডেন্টাল কনসালটেন্ট অথবা নিজেদের নলেজে। তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তাদের ফ্লোরাইড কন্টেন্টগুলো এতটা কম থাকে, তাদের সুইট মানে সরবিটাল এত বেশি পরিমাণে থাকে বাচ্চাকে, যাতে বাচ্চা ভালোভাবে ব্রাশ করতে পারে, আরও যাতে তাদের বিক্রি হয়, তারপরে তারা বাচ্চার মধ্যে সুইটনেসটা, মানে পেস্টের মধ্যে সুইটনেস আরও বাড়িয়ে দিচ্ছে। যে সুইটনেস বাড়ানোর ফলে কি হচ্ছে, ওদের পেস্টের বিক্রি বাড়ছে, কিন্তু আরেকদিকে কেরিজের টেন্ডেন্সিও কিন্তু বাচ্চার বাড়ছে। তাহলে প্রপার টুথপেস্ট সিলেকশন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এখনকার বাচ্চাদের ক্ষেত্রে। ব্রাশিং টেকনিক, টুথপেস্ট সিলেকশন, বাজার চলতি প্রচুর মেডিসিনাল টুথপেস্ট আছে, মানে মেডিকেটেড ব্র্যান্ডস আছে, ব্র্যান্ডস আই কান্ট টেক দ্য নেম, বাট প্রচুর আছে যাদের ফ্লোরাইড কন্টেন্ট 458 অ্যাবাভ, অ্যাটলিস্ট মিনিমাম 500 তো দরকারই। তো অবভিয়াসলি টুথপেস্ট সিলেকশন রং হওয়ার জন্য কিন্তু বাচ্চাদের মধ্যে কেরিজের টেন্ডেন্সি বাড়ছে। বেসিক্যালি ডক্টর অভিষেক যে পয়েন্টগুলো উল্লেখ করলেন, প্রথমত ফুড হ্যাবিট, যেটা ফুড হ্যাবিট বলতে বেসিক্যালি যে বাচ্চারা ব্রেস্ট ফিড করছে, মানে 2 বছরের বেশি যদি বাচ্চারা ব্রেস্ট ফিড করে, সেক্ষেত্রে কিন্তু নার্সিং বাটল কেরিজ বা যেটা বললেন যে আর্লি চাইল্ডহুড কেরিজ, এটার টেন্ডেন্সি কিন্তু অনেক বেড়ে যায়। সেকেন্ডলি ফুড হ্যাবিট, যেটা এই যে চিপস খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এই সমস্যাগুলি রয়েছে। এবং থার্ডলি যেটা টুথপেস্ট সিলেকশন বললেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যখনই পেশেন্টরা ডেন্টিস্টের কাছে আসে, একটা কমন প্রশ্ন আমরা শুনতে পাই যে দাঁত তুললে কি চোখের সমস্যা হয়? এটা তুমিও নিশ্চয়ই পাও। তো এটা কিভাবে এক্সপ্লেন করো পেশেন্টদেরকে? ফার্স্ট কথা হচ্ছে যে এই যে কোয়েশ্চেনটা তুমি করলে যে দাঁত তুললে কি চোখের সমস্যা হয়, এই কোশ্চেন আসে না, কোয়েশ্চেনটা আসে দাঁত তুললে চোখের সমস্যা হয়। ঠিক আছে, প্রশ্নটা খুব কমই আসে। বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাসার্টিভ ওয়েতেই বলে যে দাঁত তুললে চোখের সমস্যা হয়। আচ্ছা, এই কনসেপ্টটার খুব বাজে একটা মিসকনসেপশন। ট্রাইজেমিনাল নার্ভের, মানে আমাদের কেন এই কনসেপ্টটা তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পড়েছি আমরা অ্যানাটমিতে, ট্রাইজেমিনাল নার্ভের 3টে ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে অপথ্যালমিক ব্রাঞ্চ, যেটা চোখে সাপ্লাই করে, একটা ম্যাক্সিলারি, একটা ম্যান্ডিবুলার, এবার সেখান থেকে কিছু অ্যাসোসিয়েটেড ব্রাঞ্চেস বেরোয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে সামনের দাঁত তুলি, মানে ক্যানাইন্স বা ইনসাইজার্স, এগুলোর ক্ষেত্রে আমাদের ইঞ্জেকশনটা দিতে হয় ইনফ্রাঅরবিটাল ভিজিয়ান্সের, মানে চোখের তলাতে, এই জায়গাটাতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পেশেন্টের ওই জায়গায় ইঞ্জেকশন দেওয়ার পরে পেশেন্টের এই জায়গাটা একটু নাম্ব হয়ে থাকে, মানে নাম্ব মানে অবশ হয়ে হয়েছে। তো সেক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের আই মুভমেন্ট একটু প্রবলেম হয়, একটা চোখ হয়তো খোলা থাকে, আরেকটা চোখ একটু ব্লিঙ্ক করছে। তো এই কমন যে প্রবলেমসগুলো পেশেন্ট ফেস করে, এটা কিন্তু খুব টেম্পোরারি, মানে এইটা কিন্তু অবশ চোখ হয়ে যাচ্ছে না, এটাই পার্টিকুলার এই সেন্সটা হয়ে যাচ্ছে, যার ফলে আই মাসেলসগুলো অনেক সময় প্রবলেম করে। কিন্তু এই যে কনসেপ্টটা যে দাঁত তুললেই চোখের ক্ষতি হয়, এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কারণ দাঁতকে যে নার্ভ সাপ্লাই করে, মানে যে স্নায়ুতন্ত্র, মানে যে স্নায়ু আমাদের দাঁতকে সাপ্লাই করে, পুরো একটা ডিফারেন্ট নার্ভ বা ডিফারেন্ট কিন্তু স্নায়ু আমাদের চোখকে সাপ্লাই করে। তো সেক্ষেত্রে দাঁত তুললে চোখের সমস্যা হয়, এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ভুল এবং এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং মিথ্যা কনসেপ্ট। তো কিছু এই নাম্বনেস বা একটু অবশ ভাব চোখের তলায় হয়, এটা
হয়ে থাকে এবং সেটাও টেম্পোরারি, সেটাও চলে যায়। সব পেশেন্টের ক্ষেত্রে হয়ও না, 90% পেশেন্টেরই হয় না। অতএব এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল এবং এটা পুরোপুরি একটা মিসকনসেপশন যে দাঁত তুললে চোখের সমস্যা হয়। একদমই হয় না। একদমই হয়। আপনারা শুনলেন তো যে দাঁত তুললে চোখের কোনো রকম কোনো সমস্যা হয় না, কারণ দাঁত এবং চোখ দুটি আলাদা নার্ভ দ্বারা সাপ্লাই হয়, মানে দুটোর জন্য দুটো আলাদা নার্ভ আছে। তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু চোখের সমস্যা হয় না, এটা একেবারেই ভ্রান্ত ধারণা। তোমার কাছে নিশ্চয়ই পেশেন্টদের ফোন আসে এবং পেশেন্টরা ফোন করে বলে, আচ্ছা ডাক্তারবাবু দাঁত তোলার খরচ কত? পাও তো নিশ্চয়ই এরকম ফোন, কি বলো তুমি? দাঁত তোলার খরচ কত এই কোয়েশ্চেন্স আসে, প্রচুর আসে এবং প্রায়ই আসে। বাট আমার পার্সোনাল মত বলে যে প্রথমত উইথাউট সিইং এনি পেশেন্ট, মানে আমি কোনো পেশেন্টকে না দেখে আমি কখনোই পেশেন্টকে ফোনে কোনো কিছু কোট করি না। আমি সবসময় বলি আপনি ক্লিনিকে আসুন, আমি আপনাকে দেখি, আপনার কোন দাঁতটা আমি তুলবো সেটা আমি দেখি, দাঁতের কন্ডিশান কীরকম আছে দেখি, ওটা আদৌ তুলতে হবে কি না সেটা আমি আগে দেখি, তারপরে আমি দাঁত তোলার খরচ আপনাকে বলবো। এবং সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রেডিওগ্রাফিক এক্সামিনেশন। আমাকে এক্সরে দেখতে হবে, এক্সরে দেখে আমাকে ডিসাইড করতে হবে কোন দাঁত তোলার কীরকম খরচ। ইন জেনারেল ক্ষেত্রে কোনো পেশেন্ট যদি আমাকে আগে দেখিয়ে গিয়ে থাকে আর সে যদি আমাকে প্রেসক্রিপশনে ছবি পাঠিয়ে বলে স্যার এই দাঁত তোলার খরচ কেমন, আমার যদি সেটা মেমোরিতে থাকে বা আমি যদি তার প্রেসক্রিপশন দেখে গাইড করতে পারি নিজেকে যে হ্যাঁ এইটা হচ্ছে এই ব্যাপার বা এইরকম ছিল দাঁতটা, তাহলে তার ক্ষেত্রে আমি অনেক সময় পেশেন্টকে ফোনে কোট করে দিই। বাট সেটাও খুবই কম, 4 to 5%। 95% পেশেন্টকে আমি সবসময় বলি আপনারা চেম্বারে এসে আগে তারপরে আমি দাঁত তোলার খরচের ব্যাপারে বলব। ডেন্টাল ট্রিটমেন্টের কস্ট ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের ওপরে। পেশেন্টকে না দেখে বা উইদাউট কনসালটেশন ডাক্তারবাবুর পক্ষে কোনোভাবেই কিন্তু বলা সম্ভব নয় যে দাঁত তুলতে কত খরচা হতে পারে। ডিপেন্ড করে কোন দাঁত কোন জায়গায় রয়েছে বা দাঁত আদৌ তুলতে হবে কিনা, এবং সর্বোপরি এক্সরে লাগবে, মানে রেডিওগ্রাফিক এক্সামিনেশনের পরই কিন্তু বোঝা যাবে যে দাঁতটার পজিশন কি রয়েছে এবং তুলতে কত খরচা হতে পারে। ফোন করে অযথা কোনোভাবেই কোনো ডাক্তারবাবুকে মানে ডেন্টিস্টকে জিজ্ঞেস করবেন না যে দাঁত তুলতে কত খরচা হয়। ডেন্টিস্টদের অনেক সময় হয় যে প্রফেশনাল হ্যাজার্ড হয় কিছু, যেমন ধরো কিছু এয়ারবর্ন ডিজিজ হয়, HIV হতে পারে, কখনো বা লাম্বার পেন বা পেছনে ব্যাক পেন এটা হয়। তো এটাও তো নিশ্চয়ই তুমি ফেস করো, মানে এই যে ব্যাক পেন ব্যাপারটা আমাদের প্রত্যেকেরই হয় কাজ করার সময়। অনেক সময় হয় যে এয়ারবর্ন ডিজিজ কিছু হয়, ইনফেকশন ছড়ায়, কখনো বা HIV মতো কন্টামিনেশন মানে ব্লাড কন্টামিনেট যেগুলো হচ্ছে সেই কন্ডিশনগুলো ফেস করো। এগুলো মানে এটা তুমি কিভাবে ট্যাকেল করো? যেটা নিয়ে একটু আগেই কথা হচ্ছিল যে ব্লাড টেস্টস, পেশেন্টসকে আমরা ব্লাড টেস্টের কথা যখনই বলি বা ব্লাড টেস্টের কথা যখনই বলতে চাই তখনই পেশেন্ট প্রথমেই আঁতকে ওঠে, দাঁত তুলতে গেলে ব্লাড টেস্ট করতে হবে? কেন করতে হবে? এই যে তুমি বললে HIV, এটা অনেক পেশেন্টের দেখা গেছে যে HIV কিন্তু একদম নন কিউরেবল ডিজিজ, সারা জীবন কিন্তু একটা ওষুধের মধ্যে থাকতে হয়। আমরা যখনই সেরোলজিক্যাল টেস্ট করতে বলি পেশেন্টকে, সেরোলজিক্যাল টেস্টের কস্টিং অনেকটা হাই থাকে, পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই করাতে চায় না। কিন্তু এটা পেশেন্ট বুঝতে পারে না যদি ওই কাজ করতে গিয়ে আমি যদি এফেক্টেড হয়ে যাই কোনোভাবে, তাহলে সেটা আমার সাথে কিন্তু আরও 10টা লোক একসাথে এফেক্টেড হয়ে যাবে। এটা সবার প্রথম বুঝতে পারে না। আর 2 নম্বর কথা হচ্ছে প্রপার সেফটি মেজার্স আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। প্রথমত তো পেশেন্টের ব্লাড টেস্ট ভীষণ দরকার, সেরোলজি মানে HIV, HBS, AG মানে হেপাটাইটিস B এবং হেপাটাইটিস C, HIV 1, 2 তো ভীষণ পরিমাণে দরকার। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক পেশেন্ট করাতে চায় না, কস্ট কাটালের জন্য করাতে চায় না, কিন্তু করানো উচিত। আর বাকি এয়ারবর্ন ডিজিজ যেগুলো তুমি বলছো সেগুলো কোভিড টাইমে আমরা অনেক প্রোটোকল মেনটেন করেছি, N95 মাস্ক, ফেস শিল্ড অ্যান্ড অল। বাট এখন আমরা এয়ারবর্ন ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য শুধুমাত্র কিছু প্রসিডিওরস আছে, ইলেকট্রিক মোটরস আমরা ইউজ করতে পারি, যেখানে ইলেকট্রিক মোটরস দিয়ে আমরা দাঁত কাটি বা আমরা রেস্টোরেশন তৈরি করার জন্য যেটা আমরা দাঁতকে টুথ প্রিপারেশন করি, বাট দে আর ভেরি কস্টলি। তাই এয়ারবর্ন ডিজিজ যদি আমাকে নিজেকে মানে প্রোটেক্ট করতে হয় তাহলে N95 মাস্ক, ফেস শিল্ড, গ্লাভস পরা, অ্যাপ্রন পরা
হেড ক্যাপ পরা ইজ প্রাইমারি সেফটি মেজার্স তুমি করতে পারো। এবং সার্জিক্যাল প্রসিডিওরসের ক্ষেত্রে অবশ্যই যদি কোনো পেশেন্টের HIV, হেপাটাইটিস বি এই সমস্ত ডিজিজেস থেকে থাকে, ইউ ক্যান গো ফর দ্যাট, বাট দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি শিওর অ্যান্ড ভেরি প্রিসাইজ অ্যাবাউট ইউর সেফটি মেজার্স। মানে তোমাকে প্রচণ্ড পরিমাণে সেফটি অবলম্বন করতে হবে, যেখানে হচ্ছে ওদের একটা টোটাল আলাদা কিট হয় নার্সিংহোমে, একদম HIV কিট বলে আলাদা হয়, কিন্তু সেটা একটা দাঁত তোলার জন্য যে কস্টিং হয়, সেই কস্টিংটা পেশেন্টের পক্ষে বিয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমস থাকে, তাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয় যে আপনার এই ডিজিজেস আছে বা এই প্রবলেমস আছে, তাহলে এই খরচ আপনার হবে, আপনি যদি চান আপনি করতে পারেন। তাই সেফটি মেজার্স, যেমন আমি যদি সুস্থ থাকি তাহলে আগামী 100টা পেশেন্ট আমি দেখতে পারবো, কিন্তু আপনি যদি এসে আমাকে অসুস্থ করে দেন, তাহলে কিন্তু ওই 100টা পেশেন্টের সাথে তার বাড়ি আরও 5 জনকে ধরলে 500টা লোক অসুস্থ হয়ে যাবে। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রপার সেফটি মেজার্স যেমন আমাকেও মেনটেন করতে হবে, তেমনি আপনাকেও ব্লাড টেস্ট করে ডক্টরসকে অ্যাওয়্যার করতে হবে যে আই ডোন্ট হ্যাভ এনি সাচ কাইন্ড অফ ডিজিজেস। তো সেক্ষেত্রে সেফটি মেজার্স করলেই, মানে গ্লাভস পরা, N95 মাস্ক পরা, ফেস শিল্ড ইউজ করা, অ্যাপ্রন এবং হেড ক্যাপ ইউজ করলে আপাতত আমরা এই ডিজিজগুলো থেকে সাবধান থাকতে পারবো, এবং সাবধানে কাজ করা সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডেন্টিস্টের যেটা প্রবলেমটা হয় মেনলি হচ্ছে আমরা ইঞ্জেকশন প্রিক হয়ে যায়। ইঞ্জেকশনটা আমরা দেওয়ার পর যখন আমরা ইঞ্জেকশনটাকে আবার ক্যাপিং করি, ডিক্যাপিং করার পরে যখন আবার ক্যাপিং করতে যাই, ইঞ্জেকশনটা আমাদের হাতে প্রিক হয়ে যায়। তো যখন আমরা জানবো যে ওই পেশেন্টের এই ধরনের ডিজিজ আছে, তখন আমাদের সেফটি মেজার্স আরও বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে আমরা কোনোভাবেই এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যুস আমাদের সাথে না ঘটে। এই হচ্ছে ব্লাড কন্টামিনেশন যাতে কোনোভাবেই না হয়। তুমি তো এটাও লক্ষ্য করেছো, পেশেন্টকে যখন প্রেসক্রিপশনে লিখছো যে আপনি HIV টেস্ট করিয়ে নিয়ে আসবেন 1 and 2, তখন দেখবে পেশেন্ট মুখের দিকে তাকায় এবং বলে ডাক্তারবাবু আমি কেন করবো HIV, ফার্স্ট কোশ্চেন এটা থাকে। কিন্তু ওই পেশেন্ট একেবারে জানতে চায় না যে মানে ডাক্তারবাবু কেন করাতে বলছেন। এরকম নয় যে HIV টেস্ট করাচ্ছি মানে বা করাতে দেওয়ার জন্য প্রেসক্রাইব করা হচ্ছে মানে আপনার HIV রয়েছে, আছে কিনা সেটা টেস্ট করার জন্য দেয়া হচ্ছে, এরকম তো পাওয়া নিশ্চয়ই। একদম একদম একদম। এবং প্রায় এই কোয়েশ্চেন্সটাও পাই যে কেন করাতে বলছেন স্যার। তো বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু গভর্নমেন্ট হসপিটালসগুলোতে প্রায় এখন অনেক দিন আগে কিন্তু অব্লিগেটারি করে দেওয়া হয়েছে HIV 1, 2, HBsAg এবং হেপাটাইটিস সি। যেহেতু গভর্নমেন্টের ওখানে করাতে গেলে পয়সা খরচ হয় না, তাই পেশেন্ট করিয়ে নেয়। কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে আমরা যারা প্র্যাকটিস করি, যখন বাইরে টেস্ট করাতে হয় তখন কিন্তু ওই টেস্টের খরচের জন্য অনেক পেশেন্ট পিছিয়ে আসে। একটা দাঁত তুলতে আমি একটা সার্টেন অ্যামাউন্ট খরচ করব, তারপরে আবার আমি ব্লাড টেস্টের জন্য একটা এতটা অ্যামাউন্ট খরচ করব, তো আমি এত টাকা কেন খরচ করব? অমুক ডাক্তারবাবু তো ব্লাড টেস্ট না করেই দাঁত তুলে দেয়, এই একটা যে কনসেপ্ট যে অমুক ডাক্তারবাবু করে দেয়। তো আমার কাছে খুব সিম্পল একটা কথা আছে, দেখুন আমরা কাজ করছি শুধুমাত্র নিজেদের জন্য নয়, আমরা কাজ করছি কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালো রাখার জন্য, সমাজের ভালো রাখার জন্য। আপনি যদি এটা মনে করেন যে HIV টেস্ট করা মানেই আপনার ওটা রয়েছে, তা নয়। আমরা কিন্তু মানে সেফটি মেজার্সের জন্য, আপনার সেফটির জন্য, আমার সেফটির জন্য টেস্টটা করিয়ে নিই। যেমন এই মিসকনসেপশনটা তুমিও আশা করি জানো, সেটা হচ্ছে যে এই বায়োপসি। আমরা যখন একটা কোনো মানে কোথাও থেকে আমরা যখন শিওর হতে চাই যে দেয়ার ইজ এ ক্যান্সার অর নট, মানে কার্সিনোমা আছে কি নেই, সেটা জানার জন্য আমরা বায়োপসি করতে চাই। কিন্তু এই বায়োপসি টার্মটা এমন ভীতিসুলভ হয়ে গিয়েছে যে বায়োপসি মানেই সবাই ভাবে যে বেলার ক্যান্সার আছে, কিন্তু বায়োপসি ইজ আ টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট। আমরা ডায়াগনোস করে নিতে চাই যে ওয়েদার দেয়ার ইজ এ কার্সিনোমা অর দেয়ার ইজ নট। তো সেক্ষেত্রে সেম HIV 1, 2 ক্ষেত্রেও সেম আমরা দেখে নিতে চাইছি ওয়েদার ইউ আর মানে হ্যাভিং এইডস অর ইউ আর নট হ্যাভিং এইডস। দ্যাটস দ্য মেন ইস্যু, আর কিছু না। অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম এইডসের পুরো নাম। এটা আপনার আছে না নেই সেটা শুধু জেনে নেওয়া আমাদের কাছে জরুরি, সেটা আপনার এবং আমার দুজনের সেফটির জন্য। HIV টেস্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো সার্জিক্যাল প্রসিডিওর করছি আমরা ডেন্টিস্টরা, সেটা আপনার আক্কেল দাঁত সার্জারি মানে ইম্প্যাক্টেড টুথ সার্জারি হতে পারে, বা ধরুন কোনো ফ্র্যাকচার কেস, সেক্ষেত্রে কিন্তু HIV টেস্ট করাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি HIV থাকে আপনার রক্তের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার ডেন্টিস্টের কাছেও ছড়িয়ে পড়তে পারে, অজান্তেই ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে অবশ্যই টেস্ট করুন। বারবার একটা কথা বলছি, HIV টেস্ট করার অর্থ কিন্তু এরকম নয় যে
আপনার মধ্যে এইচআইভি আছে, আপনাকে ডিটেক্ট করা হচ্ছে যে আপনার মধ্যে আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। কারণ যদি আপনার মধ্যে এইচআইভি থাকে সেক্ষেত্রে কিছু এক্সট্রা প্রিকশন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, সেটাই শুধু মাথায় রাখতে হবে। কারণ আপনার এইচআইভি থাকলে অনেক পেশেন্ট আরও তৈরি হবে, মানে আপনার থেকে ডাক্তারবাবুর কাছে আসবে এবং সেখান থেকে কিন্তু আরও অনেক পেশেন্টদের মধ্যে ছড়িয়ে পড়বে, সেটাই মাথায় রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটাতে তোমার কাছে আসবো, আমরা দেখতে পাই যে অনলাইন অফলাইন সব জায়গাতে কিছু পোস্টার আমরা দেখি, বিভিন্ন হেভিওয়েট যারা অ্যাক্টর রয়েছেন তারা বা কোনো ক্রিকেটার রয়েছেন তারা অ্যাড দিচ্ছেন পান মশলা। তো এই জায়গায় তুমি একটা জিনিস বলো যে এই পান মশলা, এর মধ্যে তো শুধু পান মশলা নেই, এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে সেগুলি কিন্তু ধীরে ধীরে আপনাকে অ্যাডিক্টেড করে তুলবে। সেই জায়গা থেকে তুমি বলো এই জিনিসগুলো কিন্তু আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কোনোভাবেই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে না। উল্টে আমরা যারা দেখছি যে তারা খুব ভালো অভিনয় করে, তাদের ফ্যান আমরা, তারাই দেখছি এই জিনিসগুলো অ্যাড দিচ্ছে এবং ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়ছে, যে কারণ ওই অভিনেতা বা ওই অভিনেত্রী ওই জিনিসটার অ্যাড দিচ্ছেন এবং আমরাও সেই জিনিসটা খাচ্ছি, ইনটেক করছি। তুমি বলো যে তোমার ওপিনিয়ন কি এই জায়গা? একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট যারা এই কাজগুলো করছে, মানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এই কাজগুলো করছে, তারা কিন্তু নিজেরাই এই জিনিসগুলো করছে না বা নিজেরা কিন্তু খাচ্ছে না, এটা সবার প্রথম পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি প্রফেশনাল গিমিক বা কাস্টমার গিমিক। সেটা কীরকমভাবে করছে, যেটা হচ্ছে যে তারা কিন্তু ডিরেক্টলি কখনোই পান মশলা বা গুটকা এই জাতীয় জিনিসকে প্রমোট করে না, তারা প্রমোট করে ইলাইচি, কেশর এই জাতীয় জিনিসগুলোতে। সেম কোম্পানির নামে কিন্তু ইলাইচি বা কেশর বিক্রি হচ্ছে, কিন্তু তাদের টার্নওভার তুলনামূলক কিন্তু অনেক কম র্যাদার গুটকার টার্নওভার। গুটকা যে পরিমাণে বিক্রি হয়, ইলাইচি বা কেশর কিন্তু সেই পরিমাণে বিক্রি হয় না, যে কোম্পানিগুলোই যারাই প্রমোট করুক। প্রফেশনাল গিমিক একটা ক্রিয়েট করা হচ্ছে, ওই নামটা সেল করা হচ্ছে এবং নামটার সাথে সেল করা হচ্ছে ওই প্রফেশনাল অ্যাক্টরকেও, যে এই অ্যাক্টর ইজ প্রভোকিং আস টু হ্যাভ দ্যাট। বাট এটা ঠিক না, তারা প্রভোগ করছে না, তারা কিন্তু প্রমোট করছে না, তারা কিন্তু প্রমোট করছে ওই জিনিসটাকে, পার্টিকুলার এলাইচি বা কেশরকে, কিন্তু কোম্পানি প্রফেশনাল গিমিকের জন্য জিনিসটাকে উল্টোভাবে ইউজ করছে। আর গভর্নমেন্ট কেন বন্ধ করছে না? খুব সিম্পল হিসাব, আবকারি দপ্তরে যতদিন ট্যাক্স আসছে ততদিন পর্যন্ত গভর্নমেন্ট এটাকে বন্ধ করবে না। কারণ এই জায়গা থেকে, মানে এই টোবাকো থেকে, অ্যালকোহল থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স রেভিনিউ ভীষণ পরিমাণে জমা হয় গভর্নমেন্টের কাছে। সেটা একটা বিশাল বড় অ্যামাউন্ট এবং সেটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, মানে গুটকা বা এই চিউইং টোবাকো ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যালকোহল ইন্ডাস্ট্রিজ আর বিগ ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে তারা কি করছে, ওই জায়গাটা তারা লস করতে চাইছে না, তাই গভর্নমেন্ট এটাকে মানে অ্যালাউ করছে। এখন কিন্তু ইন্ডিয়াতে অনেক রাজ্যই হয়েছে, আস্তে আস্তে করে বাড়ছে, যেখানে কিন্তু গুটকা বিক্রি একদম প্রপারলি ব্যান্ড হয়ে গেছে। এবং আমরা খুব কমন বাঙালিরা খুব প্রিয় একটা জায়গা আছে গ্যাংটক, তুমিও গেছো আমিও গিয়েছি। গ্যাংটকে কিন্তু সিগারেট খাওয়া যায় না ওপেনলি, টোবাকো ওখানে কনজিউম করা যায় না, মানে গ্যাংটক ক্লিন সিটি হিসাবে মানে বলা হয়। তো গ্যাংটকে কিন্তু ওপেনলি সিগারেট কনজিউম করতে পারবে না, কিন্তু তুমি রুমে এনে খেতে পারবে, কিন্তু অ্যালকোহল তুমি ওখানে কনজিউম করতে পারবে না, ওখানে কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিট করা আছে। তো সিকিম পেরেছে, কালকে হয়তো বিহার পারবে, কালকে ইউপি পারবে, হয়তো কখনো পশ্চিমবঙ্গ পারবে। সব দেশে মানে সব রাজ্যেই আস্তে আস্তে জিনিসটা তৈরি হবে। বাট তার জন্য দরকার যে এই যে প্রফেশনাল গিমিকগুলোকে মানুষকে বুঝতে হবে যে এটা কাস্টমার গিমিক। কারণ আমি যদি কোনো কোম্পানির মিনারেল ওয়াটারকে সেল করি আর সেই কোম্পানির সেই একই নামে যদি অ্যালকোহল সেল করে, তাহলে অ্যালকোহলের সেল কিন্তু মিনারেল ওয়াটারের থেকে বেশি হবে, অনেক বেড়ে যাবে। তাই সেক্ষেত্রে এই নামটাকে ইউজ করা হচ্ছে, প্রফেশনাল অ্যাক্টরের ফেসটাকে ইউজ করা হচ্ছে টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। এবং ওই যে চিউইং টোবাকোর মধ্যে যে ক্ষতিকর পদার্থগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু আপনাকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে। আগে প্রি ক্যান্সারাস লিশন তৈরি করবে, তারপর আস্তে আস্তে আপনাকে কিন্তু ক্যান্সারের দিকে ঠেলে দেবে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো ইয়াং জেনারেশনকে যে আপনারা এই ফাঁদে প্লিজ পা দেবেন না। গুটকা, পান মশলা, চিউইং টোবাকো এগুলো থেকে নিজেকে প্রহিবিট করুন। প্রেফারেবলি স্মোকিংটাও করবেন না।
ঠিক আছে, লাংসের বড় ক্ষতি হয়ে যায়। আপনি যতদিন নিজেকে এখান থেকে প্রহিবিট করতে পারবেন ততদিন আপনি ভালো থাকবেন, কারণ এগুলো কি করে একদম লোকালাইজড ইনফেকশন তৈরি করে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে গুটকা পার্টিকুলার লোকের একটা পার্টিকুলার রিজিয়ানে রেখে খায়, মানে ইনসাইড মাউথ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে ক্যান্সারটা ওই জায়গা থেকেই ছড়ানো শুরু হয় এবং ওই জায়গাটাতে একটা বাজে রেডনেস তৈরি হয়, প্যাচেস তৈরি হয়, আলসার তৈরি হয়। প্রপারলি ঝাল খেলে প্রচণ্ড মুখ জ্বালা করে, খুব কমন প্রবলেমস আছে পেশেন্টে। তো আমি বলবো যে প্রফেশনাল গিমিক এবং কাস্টমার গিমিক এগুলো আপনারা প্লিজ কেউ এই ফাঁদে পা দেবেন না। তারা কিন্তু কোনোভাবেই আপনাদেরকে গুটকা খাওয়া বা পান মশলা খাওয়ার জন্য প্রমোট করছে না। কোম্পানি তাদেরকে হায়ার করেছে টু প্রমোট দেয়ার প্রোডাক্ট, এবং তারা শুধুমাত্র দেয়ার ব্র্যান্ড অলসো, দেয়ার প্রোডাক্ট আর দেয়ার ব্র্যান্ড অলসো, এবং তারা কিন্তু শুধুমাত্র ইলাইচি বা কেশর প্রমোট করছে। তারা কিন্তু নিজেরা গুটকা খায়ও না এবং তারা কিন্তু গুটকা প্রমোটও করে না। অতএব এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে অ্যাক্টরটাকে আইডল মানছি, সেই অ্যাক্টর কি সত্যিই আমাকে এটা খেতে বলছে? সেটা কিন্তু নয়। অতএব সেক্ষেত্রে একটু সচেতনতা, একটু বোঝা। আশা করি এই পডকাস্টের পরে অনেক মানুষের মধ্যে এই জিনিসটা পৌঁছবে যে আমরা কোন জায়গাতে রয়েছি বা কিভাবে আমরা খাচ্ছি। তো সেক্ষেত্রে একটু প্রোহিবিট করাই ভালো সবকিছু। মানে অ্যাডভার্টাইজের উপর কিন্তু কোনোভাবেই ভরসা করা যাবে না, একদমই নয়। আরেকটা তোমাকে জিনিস জিজ্ঞেস করব, তুমিও লক্ষ্য করেছো হয়তো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছো বা কোথাও দোকানে গিয়ে দাঁড়িয়ে রয়েছো, তোমার পাশে দেখবে কেউ এসে স্মোক করছে, বা ছোটখাটো দেখবে চা দোকানে গিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো, চা খাচ্ছ, ওখানে গিয়ে দেখলে যে কেউ এলো, সিগারেট চাইলো এবং ওখানে স্মোক করা শুরু করলো। এই জায়গাটাতে একটা জিনিস তুমি লক্ষ্য করবে, যিনি স্মোক করছেন তিনি কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়েই স্মোকটা করছেন। উনি কিন্তু কোনোভাবেই ভাবছেন না যে পাশে যারা রয়েছেন, মানে পাশে যিনি রয়েছেন তার কোনো সমস্যা হতে পারে। তো এটাতে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং অ্যান্ড প্যাসিভ স্মোকিং। তো যে স্মোক করছে সে অ্যাক্টিভ স্মোকার, আর যে পাশে ধোঁয়াটা ইনহেল করছে সে প্যাসিভ স্মোকার। এবার বক্তব্য হচ্ছে যে তুমি ধোঁয়াটা যে পাচ্ছ, তোমার ফ্যারিংসে ধোঁয়াটা যাচ্ছে, বেসিক কনসেপ্ট তাই। তুমি মুখে সিগারেট টানছো, তোমার টোবাকো থেকে ইনহেল হয়ে তোমার ওরো ফ্যারিংস হয়ে জিনিসটা লাংসে পৌঁছচ্ছে, এবং যে পাশে দাঁড়িয়ে আছে তারও কিন্তু নাক দিয়ে জিনিসটা ইনহেল হয়ে সেই ফ্যারিংসেই যাচ্ছে। এবার অ্যাক্টিভ স্মোকিংয়ের কনসেপ্টটা থেকে অ্যাক্টিভ স্মোকিং ইজ মানে ইকুয়ালি ডেঞ্জারাস, প্যাসিভ স্মোকিং ইজ ইকুয়ালি ডেঞ্জারাস অ্যাজ অ্যাক্টিভ স্মোকিং, মানে দুটোই কিন্তু ডেঞ্জারাস। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে যখন স্মোক করবেন বাচ্চাদের থেকে একটু দূরে থাকবেন, একটু ওপেন এরিয়াতে স্মোক করবেন যেখানে আপনার পাশাপাশি কেউ থাকবে না। কিন্তু অনেকেই সেটা মানে না, অনেকেই সেটা মানে না, কেউ ভাবেও না। বাট এটা মেনটেন অবভিয়াসলি করা উচিত যে অ্যাক্টিভ স্মোকিং যেমন হয় তেমনি প্যাসিভ স্মোকিংও হয়। মানে আপনি যদি স্মোকিং করেন এবং যে ধোঁয়াটা ছাড়ছেন আপনি তো নিচ্ছেনই, সঙ্গে আপনার পাশে যিনি রয়েছেন তিনিও কিন্তু এফেক্ট হচ্ছেন, মানে ক্ষতিটা কিন্তু তারও হচ্ছে ইকুয়ালি। তো সেটা মাথায় যারা স্মোক করছেন তাদেরকে বলবো যে আপনার কোনো অধিকার নেই আপনার ডিজিজ, বা যদি আমরা বলে থাকি যে আপনার যে ক্ষতিটা হচ্ছে এই ধোঁয়ার দ্বারা, সেটা অন্য কাউকে ছড়ানোর, সমাজে ছড়িয়ে দেওয়ার, কোনোভাবেই ছড়াবেন না। আপনি স্মোক করছেন, আপনার পাশে যদি শিশু থাকে, বাচ্চা থাকে, প্রেগনেন্ট মহিলা থাকেন, শুধু মহিলাই বলবো না, যারা যদি পুরুষও থাকে তাদের একদম বয়স্ক পেশেন্টও যদি থাকেন তাদেরও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হয়, তাদেরও কিন্তু ফুসফুসে ক্ষতি হচ্ছে। সুতরাং আপনার কোনো অধিকার নেই তাদেরকে ক্ষতিগ্রস্ত করার। আপনি তো নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা আপনি নিজেও জানেন, কিন্তু কোনোভাবেই পাশের জনকে ক্ষতিগ্রস্ত করবেন না, সমাজের ক্ষতি করবেন না। নিজে অসুখ হচ্ছে, নিজের রোগ হবে, সেই রোগটাকে ছড়িয়ে দেবেন না। তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ, যারা স্মোক করেন তারা অবশ্যই দূরে যান। একটা চায়ের দোকান বা একটা স্টেশনারি দোকান থেকে আপনারা সিগারেটটা নিলেন, ওইখানে দাঁড়িয়ে স্মোক করবেন না, এতে পাশের জনেরও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হয়। অবশ্যই এটা চেষ্টা করুন মেনটেন করতে, একটু দূরে যান, যেখানে কেউ নেই সেই জায়গায় গিয়ে স্মোক করুন বলবো না, কারণ স্মোকিংটা খুবই একদমই। এবারে যারা নিতান্তই করছেন অনেক বছর ধরে, তারা করলে পারলে ওপেন এয়ার গিয়ে করুন, যাতে আপনি নিজের ক্ষতি করছেন করুন, বাট পাশের লোকের কোনো ক্ষতি করবেন না, এটা একান্তই অনুরোধ। এটা আমরা সমাজে দেখতে পাই, কেউ মেনটেন করেন না, বললে চেঁচামেচি করেন, ঝামেলা করবেন না, এটা আপনি কিন্তু অন্যজনেরও ক্ষতি করছেন।
এবার তোমার কাছে চলে আসবো একটু অন্য টপিকে, মানে ডেন্টিস্ট্রি নিয়ে অনেক কথা হলো, এই ভুল ধারণা কিছু মিথ যেগুলি রয়েছে তুমি খুব ভালোভাবে এক্সপ্লেন করলে আমাদের দর্শক বন্ধুদের। তো তোমার কাছে চলে আসবো যে ডেন্টিস্ট্রি ছাড়া তুমি আর কি কি করো, মানে তোমার আর কি কি হবি রয়েছে যদি বলি। তো ডেন্টিস্ট্রি ছাড়া হবিজ বলতে প্রচুর হবিজ রয়েছে, আমি কলেজ লাইফ থেকেই করতাম এগুলো। আর ডেন্টিস্ট মানে যেটা আমরা সবাই জানি, তুমিও জানো, সেটা হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্টিস্ট। তো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ গুড অ্যাট ইঞ্জিনিয়ারিং, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ গুড বিং আ ডক্টর, ইউ মাস্ট বি ভেরি মাচ গুড ইন অ্যান আর্টিস্ট, মানে তোমাকে আর্টিস্ট্রিতেও গুড হতে হবে। এবারে এই কাজগুলো ডেন্টিস্ট্রিতেই করা উচিত অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ ডেন্টাল সার্জন। বাট আমি নিজের কাজটাকে আরেকটু অন্যদিকে একটু বাড়িয়ে ফেলেছি, মানে করি। সেগুলো হচ্ছে ব্লগিং করা, আমি পার্সোনাল ব্লগিংস কিছু করি, যখন ট্রাভেল ব্লগিং বেসিক্যালি। তোমার ব্লগিং চ্যানেল কি নাম আছে? আমার দর্শক ব্লগিং চ্যানেলের নাম হচ্ছে ডক অ্যান্ড রোল, ইউটিউবে আছে। বাট আমি খুব ইনঅ্যাক্টিভ, মানে আমি সময় পাই না দেওয়ার ভিডিও করার, বাট করি, খুব রেয়ারলি করি, বাট করি, ট্রাভেল ব্লগিং করি। এবছরটা একটু বিভিন্ন চাপের মধ্যে যেতে পারিনি, ট্রাভেল ব্লগিং করা হয়নি। আর বাকি হচ্ছে কিছু প্রজেক্টস আমি করি টুকটাক, গান বাজনার মধ্যে তো থাকি, টুকটাক আমাদের কনফারেন্সগুলো হয়, টুকটাক গান বাজনার মধ্যে নিজেকে রাখি, একটু রিক্রিয়েশন করি সেখানে। আর কিছু প্রজেক্টস করি সারা বছর লেগেই থাকে, সেটা হচ্ছে আমার নিজের মেয়ে মডেল বলতে পারো, তাকে দিয়ে সমস্ত প্রজেক্টস চলে। আমার সরস্বতী পুজোর প্রজেক্টস হয়, কিছু মহালয়া প্রজেক্টস হয়, তো এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আর পুজো চর্চা, পুজো রিলেটেড কিছু কাজকর্ম, একটু ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং করা, একটু ভালো ভালো প্রতিমা দর্শন করা, সেই প্রতিমাকে দর্শকের মধ্যে পৌঁছে দেওয়া। অনেক যারা ব্যাকওয়ার্ড আর্টিস্ট আছে, মানে যারা পিছিয়ে পড়া আর্টিস্ট আছে, তাদেরকে একটু ফ্রন্টে আনা থ্রু মাই চ্যানেল অর মাই পার্সপেক্টিভ অথবা মাই ফেসবুক মানে প্রোফাইল। আমি চেষ্টা করি যাতে ব্যাকওয়ার্ড আর্টিস্টরাও একটা প্রপার জায়গা পায়, এবং এটাই প্যাশন, এটাই আমার কাজ। ডেন্টিস্ট্রি তো সারা জীবনই করবো, দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট্রি, ডেন্টাল সার্জন, হোয়াট এভার ইউ মে কল মি। বাট আফটার দ্যাট অ্যাজ এ হিউম্যান বিং যদি সমাজের স্বার্থে বা নিজের স্বার্থে এবং মানে নিজের ভালো লাগার জন্য কিছু নাই করতে পারি, তাহলে হয়তো দিনের শেষে নিজের আয়না, মানে নিজের মুখটা নিজের আয়নায় দেখতে পারবো না। আর সবথেকে বড় কথা, সমাজের স্বার্থেও কিছু করতে চাই এবং করিও। প্রতি বছর অন্তত 6টা থেকে 7টা ক্যাম্প আমার মাস্ট থাকে, ফ্রি ক্যাম্পস। তো বেশি হয় বলতে গেলে। ক্যাম্পগুলো কোন জায়গায় করো? তো ক্যাম্পগুলো আমি আমার লোকালাইজড জায়গাগুলোতে করি, যেখানে তমলুক এবং আশেপাশের এরিয়া, তমলুক, নন্দকুমার, আশেপাশের ময়না, এই জাতীয় আশেপাশের এরিয়াগুলোতে করি। তো ক্যাম্পসগুলো করার উদ্দেশ্য হচ্ছে কিছু পেশেন্টকে ফ্রিতে মেডিসিনস দেওয়া, পেস্ট, মাউথওয়াশ দেওয়া। তো সমাজের স্বার্থে যেটুকু করতে পারবো সেইটুকু আমি চেষ্টা করি, কারণ আমি অ্যাজ এ পার্সন নিজেকেও যেমন ভালো রাখাটা আমার দায়িত্ব, নিজের ভালো লাগার জন্য গান বাজনা করা বা এই প্রজেক্টসগুলোর মধ্যে নিজেকে অ্যাসোসিয়েটেড রাখাও যেমন জরুরি, তেমনি সমাজের স্বার্থেও কিছু করা উচিত। কারণ আমরা তো মানুষ প্রত্যেকে, দাঁতের ডাক্তার, ডেন্টাল সার্জনের পরেও কিন্তু আমরা মানুষ। মান আর হুঁশ আমাদের দুজনেরই, মানে দুটোই আছে। আর আমি একটা জিনিস প্রচণ্ড বিলিভ করি যে এই মান ব্যাপারটা খুব খুব একটা বড় শব্দ, মানে ছোট শব্দ, কিন্তু এর ওয়েট অনেক হেভি। তুমি যদি অ্যাজ এ ডেন্টাল সার্জন নিজের সম্মান, মানে মান নিজের কাছেই না রাখতে পারো, তুমি যদি নিজেকেই নিজের সম্মান না করতে পারো, তাহলে আউটসাইড কোনো পেশেন্ট কিন্তু তোমাকে কখনো রেসপেক্ট বা সম্মান দেবে না। আর হুঁশ যদি তোমার থাকে, মানে তোমার যদি সেন্স থাকে, তাহলে তুমি সমাজের স্বার্থে কিছু করবে, আর সেই জায়গাটা তুমি অ্যাচিভ করবে। এবং দিনের শেষে যখন ঘুমোতে যাবে, একবার আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করো, নিজেকে প্রশ্ন করো যে আমি সারাদিন কি করলাম, আমি আদৌ সমাজের জন্য কিছু করলাম কি, না শুধুমাত্র নিজের আখেরটাই গোছালাম। অ্যাজ এ ডেন্টিস্ট, অ্যাজ এ মানুষ, সবসময় সবারই প্রায়োরিটি থাকা উচিত। আমি অ্যাজ এ ডেন্টিস্ট বলবো, বিকজ বিং আ ডেন্টিস্ট, আমি ডেন্টিস্ট্রি হিসেবেই কথা বলছি। প্রায়োরিটি থাকা উচিত যে সমাজের জন্য আমরা কিছু করব এবং তার জন্য নিজেকে ভালো রাখার জন্য কিছু করব। এবং আমি নিজেকে এভাবেই ব্যস্ত রাখি, বিভিন্ন কাজের মধ্যে ইনভলভমেন্ট রাখি, সামাজিক কিছু এনজিওসের সাথেও যুক্ত রয়েছি, 2-3টে এনজিওসের সাথে। তো তাদের সাথে আমি কাজ করি, ক্যাম্পস করি, অ্যান্ড ফ্রি ক্যাম্পস করি। কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত আছে, তাদের সাথে আমি ফ্রিতে কনসালটেশন করি, তাদের চেক আপটা করে দিই। তো আমি পার্সোনালি বিলিভ করি এগুলো করা উচিত, এবং করলে আমার মনে হয় খুব একটা ক্ষতি হবে না, বরং সমাজের একটু ভালোই হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে, মানে এত সুন্দর কাজগুলি তুমি করো, মানে ডেন্টিস্ট্রি ছাড়াও, সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর অভিষেককে।
ডক্টর অভিষেকের চেম্বারের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় ডক্টরের সঙ্গে কনসাল্ট করার, অবশ্যই করতে পারেন, তবে ফোনে নয়। অবশ্যই ভিজিট করবেন ওনার চেম্বারে এবং অবশ্যই গিয়ে চেক আপ করাবেন। আপনাদের যেমনটা উনি বললেন যে 6 মাস ছাড়া ছাড়া ডেন্টাল চেক আপ, যেটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করান। যারা ওনার রিজিয়নে রয়েছেন বা ওনার এলাকাতে রয়েছেন, অবশ্যই চেষ্টা করবেন ওনার কাছে গিয়ে 6 মাস ছাড়া, 6 মাস না হলেও 7 মাস বা 8 মাস ছাড়া গিয়ে চেক আপটা অবশ্যই করাতে, অবশ্যই ডেন্টাল চেক আপ। আর উনি তো বললেন মাঝে মাঝে উনি ফ্রি ডেন্টাল চেক আপ করান, সেক্ষেত্রেও আপনি চাইলে ওই ফ্রি ডেন্টাল চেক আপে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার মুখ চেক করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো ক্যাভিটিজ রয়েছে কিনা, বা কোনো রকম কোনো ক্যান্সার বা ঘা ডেভেলপ করছে কিনা বা তৈরি হচ্ছে কিনা, সেটা অবশ্যই করতে পারেন। আজকে একেবারেই পডকাস্টের শেষ জায়গায় চলে এসেছি আমরা। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। নমস্কার। নমস্কার।